নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, একা। আসুন গল্পটি শোনা যাক। আজ মা চলে গেল। মা অনেক দিন ধরে ভুগছিল। মায়ের বেশি বয়স হয়নি, এই 70-এ সবে পড়েছিল। আজকাল 70 বছরে মানুষ একদম সোজাই থাকে। মা ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছিল। আমি কমলেশ, আমার দিদি কমলিনী। দিদি আমার থেকে অনেক বড়, পুরো 8 বছরের ছোট আমি। আমার বাবা একজন সরকারি অফিসার ছিলেন। ইরিগেশন ডিপার্টমেন্টে বাবা কাজ করতেন। প্রথম জীবনে বাবার পোস্টিং ছিল মেদিনীপুরে। ওখানেই মার সাথে বাবার বিয়ে হয়। মা ওখানকারই মেয়ে। কিন্তু মায়ের শিক্ষা দীক্ষা খুব ভালো জায়গায়। মা শান্তিনিকেতনের থেকে ইতিহাস নিয়ে পাশ করে। ওখানে পড়ার জন্য মা নাচ, গান, আবৃত্তি এইসব খুব ভালো পারত। মেদিনীপুরে বাবার যখন পোস্টিং হয় তখনই মা ওখানকার একটা হাই স্কুলে শিক্ষকতা করত। মা উঁচু ক্লাসে পড়াতো ইতিহাস, নিচের ক্লাসে অন্য বিষয়ও পড়াতো। মেদিনীপুরে বাবা প্রায় 8 বছর ছিলেন। তখন দিদি কমলিনীর জন্ম হয়। তারপর বাবার আবার বদলি হয়। ইরিগেশন ডিপার্টমেন্টে থাকার জন্য বাবার অনেক সময় গ্রামের দিকে বদলি হতো। মা চাকরি করতেন, তাই যাওয়া সম্ভব না। এই শহরেই আমারও জন্ম হয়। দিদির বয়স তখন 8। দিদি মার কাছে থেকেই মার স্কুলে পড়াশোনা করত। দিদি আমাকে খুব ভালোবাসতো। আমি যেন দিদির খেলার পুতুল ছিলাম। আমাকে নিত্য নতুন জামা পরাতো, কখনো মেয়ে সাজাতো। আমিও মনের সুখে দিদির আদর খেতাম। আমি বড় হতে লাগলাম। মা স্কুলে ভর্তি করে দিল। মার কড়া শাসনে আমার আর দিদির পড়াশোনা চলত। আমাদের 3 জনের একটা সুন্দর বন্ডিং ছিল। আমরা রাত্রির বেলা যখন একসঙ্গে খেতে বসতাম কত মজা করতাম। মাঝে মাঝে বাবা যেখানে থাকতেন সেখানে যেতাম। আমাদের খুব ভালো লাগতো। বাবার বিরাট কোয়ার্টারে আমি আর দিদি ছোটাছুটি করে খেলতাম। গরমের ছুটিতে আমরা বাবার কাছেই কাটাতাম। বাবাও 2 মাস 3 মাস অন্তর অন্তর আসতেন বাড়িতে। মেদিনীপুর শহরে আমাদের একটা বাড়ি ছিল। বাবাই তৈরি করেছিলেন, দোতলা বাড়ি। দিদি যেবার স্কুল শেষ করলো, আমি তখন মাত্র ক্লাস 4-এ পড়ি। দিদি 12 পাস করে কলকাতার কলেজে ভর্তি হলো। এমন সময় আমাদের জীবনে ছন্দপতন ঘটে। বাবার কাজের জায়গা থেকে খবর আসে আমাদের বাবার হঠাৎ সেরিব্রাল অ্যাটাক হয়েছে, তিনি মারা গেছেন। একটা সুন্দর ছন্দে চলা সংসারের উপর যেন অকালে বজ্রপাত হলো। মার কত বয়স হবে? এই 45-46। মা আমার আর দিদির মুখ চেয়ে সব সহ্য করে নিল। কিন্তু মার ভিতরটা ভেঙে খান খান হয়ে গেছিল। বাবার মৃত্যুটাকে আমি আর দিদি মেনে নিলাম, কিন্তু মা অকাল বৃদ্ধা হয়ে গেল। দিদি কোনো রকমে 3 বছর কাটালো কলকাতায়, বিএ পাশ করলো। আমিও 8-এ উঠে গেছি, পড়াশোনা ভালোই করছি। দিদি বিএ পাশ করার পরই কাকা, জ্যাঠা, পিসি, মামা, মামি সবাই মাকে বলতে লাগলো, মেয়ের বিয়ে দিয়ে দাও এবার। দিদির খুব ইচ্ছে ছিল আরও পড়ার, কিন্তু সবার চাপে মা আর কিছু বলতে পারল না।
কাকা জ্যাঠা মামারা পাত্র দেখতে শুরু করলেন। আমি 10 পাশ করলাম, ওখানেই উচ্চ মাধ্যমিকে ভর্তি হলাম। মা আর আমার পড়াশোনার দিকে অত খেয়াল রাখতো না, কেমন যেন বেখেয়ালে থাকতো। সংসার করতে হয় তাই করা। আমার ক্লাস 11, দিদির জন্য একটি ভালো ইঞ্জিনিয়ার পাত্র পাওয়া গেল। ছেলে খুব ভালো, ভালো চাকরি করে, ঘর বর সব ভালো। আমাদের টাকা পয়সার অভাব ছিল না। বাবার অফিস থেকে সবই পাওয়া গেছিল। মা পেনশনও পেত বাবার উইডো হিসেবে। কাকা জ্যাঠা মামা মামি তত্ত্বাবধানে দিদির খুব ধুমধাম করে বিয়ে হয়ে গেল। দিদি পাকাপাকিভাবে চলে গেল কলকাতায়। আমি খুব একলা হয়ে গেলাম। তুমি বোধহয় তখন থেকে আরও ভেঙে পড়েছিলে মা। বাড়িতে থাকলে মাঝে মাঝেই ডেকে উঠতে, কমল কমল। তুমি বোধহয় ভয় পেতে যে আমিও চলে যাব। না মা, আমি তোমাকে এত ভালোবাসতাম যে তোমাকে ছেড়ে আমি কোথাও যাওয়ার কথা ভাবতে পারতাম না। দিদি যাওয়ার পর আমিও কেমন যেন হয়ে গেলাম। আমার পড়াশোনায় মনোযোগ একদম থাকতো না। আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম কোনো মতে ফার্স্ট ডিভিশনে। আসলে আমি মনঃসংযোগ হারিয়ে ফেলেছিলাম। আমি মেদিনীপুরে একটা কলেজে বিকম পড়তে ভর্তি হলাম। আমাদের অবস্থা খারাপ ছিল না, বাড়ি ছিল, বাবার টাকা ছিল, তোমার চাকরি ছিল। আমারই কেমন গা ছাড়া ভাব ছিল। সেই সময় যদি শক্তভাবে কেউ হাত ধরার থাকতো, আমি বোধহয় আরেকটু ভালো হতাম পড়াশোনায়। আমার ফার্স্ট ইয়ারে পড়ার সময় তুমি কেমন সব ভুলে যেতে লাগলে। একদিন তুমি স্কুল থেকে আর বাড়ি ফিরছো না। সন্ধে হয়ে গেছে, আমি তোমাকে খুঁজতে বেরোলাম। দেখি তুমি একটা রাস্তার ধারে চায়ের দোকানের বেঞ্চিতে বসে আছো। ওখানে তো সবাই চিনতো, তাই কেউ কিছু বলতেও পারছে না তোমাকে। আমি যেতে তুমি আমার দিকে ফ্যাল ফ্যাল করে অনেকক্ষণ তাকিয়ে থাকলে, মানে শূন্য দৃষ্টিতে। তারপর হঠাৎ বললে, কমল, এখানে কেন আমরা? আমার মুখ দিয়ে বেরিয়ে গেল, আমরা হাঁটতে বেরিয়েছি মা, এখানে একটু বসেছি। আমি তোমাকে বাড়ি আনলাম। বাড়ি এসে চোখে মুখে জল দিয়ে তুমি একটু ধাতস্থ হলে। তারপর রান্নার মাসির রান্না করে যাওয়া খাবার দাবার গরমও করলে। আমরা দুজন খেতে বসলাম। তুমি কত গল্প করলে। সন্ধ্যাবেলার কথা তোমার কিছুই মনে নেই, তবে একটা জিনিস খেয়াল করলাম, তুমি খেয়ে দিয়ে উঠে একটু পড়াশোনা করতে, পরের দিন স্কুলে কি পড়াবে তাই নিয়ে। কিন্তু সেদিন আর করলে না। দিন তার নিজের নিয়মে চলে। আমি তখন সেকেন্ড ইয়ার। একদিন তোমাদের স্কুলের হেডমিস্ট্রেস আমাকে ডেকে পাঠালেন। আমাকে উনি ছোটোবেলা থেকেই চিনতেন। আমি গেলাম। বললেন, তোর মা যেন কেমন হয়ে যাচ্ছে। ক্লাসের ঘন্টা বাজলেও নিজের মনে কমন রুমে বসে থাকে। ক্লাসে গিয়েও পড়ায় না, চুপ করে বসে থাকে। আগে বিশেষ বিশেষ দিনে স্কুলের মেয়েদের নিয়ে কত নৃত্যনাট্য করাতো, গান শেখাতো। এখন তো কিছুই করে না। তোর মাকে ডাক্তার দেখা। আমি আমাদের পাড়ার ডাক্তারবাবুর কাছে নিয়ে গেলাম। উনি দেখে শুনে বললেন, সব ঠিক আছে শরীরে। তারপর কলকাতার এক নামকরা মেডিসিনের ডাক্তারের কাছে পাঠালেন। দিদিকে জানালাম, দিদির বাড়িতে ছিলাম। দিদিকে নিয়ে ডাক্তারের কাছে গেলাম। কত পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তারবাবু বললেন, তোমার অ্যালজাইমার্সের লক্ষণ দেখা দিচ্ছে। শুনে তো আমার মাথায় হাত। আমরা বাড়ি আসলাম। নিজেকে খুব অসহায় লাগছিল। আমারই বা বয়স কত, এই 20-21 হবে। তোমাদের স্কুলের হেডমিস্ট্রেসকে জানালাম। তিনি বললেন, ওর তো অনেক বছর চাকরি বাকি আছে,
তুই এক কাজ কর, একটা ভালো চেনা জানা রিক্সাওয়ালা ঠিক কর। সেই তোর মাকে স্কুলে নিয়ে আসবে, আবার ছুটি হলে ফেরত নিয়ে যাবে। আমি দেখব। তা তিনি কথা রেখেছিলেন, দায়িত্ব নিয়ে ছুটির পর তোমাকে রিকশায় চাপিয়ে দিতেন, নিচু ক্লাসে পড়াতে দিতেন। আমিও আস্তে আস্তে বিকম পাশ করলাম। তোমার কয়েক বছর পর রিটায়ারমেন্ট হলো। তুমি আরও অসুস্থ হয়ে পড়ছিলে। তোমাকে দেখার জন্যই একটা লোক দরকার ছিল। আমার যা রেজাল্ট ছিল তাতে আমার আর কোনো উচ্চাশা ছিল না। আমার তোমার উপর, দিদির উপর খুব রাগ হতো মা, আমাকে এতটা একলা করে দেওয়ার জন্য। কিন্তু আমি দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম, আমি হতাশাগ্রস্ত হব না। তোমাকে দেখতে হবে, নিজেকেও দেখতে হবে। তুমি খুব দ্রুত অসুস্থ হচ্ছিলে। আমি একজন আয়া রাখলাম, কারণ তোমাকে স্নান করানো, খাওয়ানো সব করিয়ে দিতে হয়। তুমি শুধুই বসে থাকো। তোমার কাছে কি বাবা, দিদি এরাই সব ছিল মা? আমি কি কেউ ছিলাম না? তাহলে তুমি যে আমাকে এত ভালোবাসতে। তোমার স্মৃতি হারিয়ে যাচ্ছিল। আমি আমার কাজ বেছে নিয়েছিলাম। আমি লাইফ ইন্স্যুরেন্সের পলিসি করতাম। আমি ভালো কথাবার্তা বলতে পারতাম। আমার খুব ভালো কাজ হতো। বিভিন্ন কোম্পানির পলিসি করতাম। আমার ভালোই চলছিল। ইতিমধ্যে তোমার আর এক রোগ হলো। তুমি বেশ সুন্দর সোফায় বসে থাকতে এক মনে। এখন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া শুরু হলো। আমার কি দায় বলো? আমি যখন বাইরে যেতাম দরজায় তালা দিয়ে বেরোতাম। সে এক বিচিত্র অবস্থা। তোমার অবস্থা উত্তরোত্তর খারাপ হচ্ছে। আমি আবার এর মধ্যে প্রেমে পড়লাম। আমার সঙ্গেই কাজ করতো মেয়েটি। সে আমাদের বাড়ি আসতো, তোমাকে দেখেছেও, বিয়ে করতে রাজি হলো। দিদিকে বললাম। দিদি তো এক পায়ে খাড়া। দিদি ভাবলো ভাইয়ের বিয়ে হলে বউ মাকে দেখবে। কি অদ্ভুত চিন্তা! মাকে দেখার লোককে কি আমি বিয়ে করছি? সে আমার সঙ্গী হবে। মার সব অসুস্থতা নিয়ে মেনে নিলেই হলো। দেখার জন্য তো আমি আছি, আয়া আছে। তোমাকে আমি অনেক যত্ন করতাম মা। মাঝে মাঝে কলকাতায় নিয়ে যেতাম ডাক্তার দেখাতে। আমার স্ত্রী জয়ী এত কিছু পছন্দ করতো না। ও ভাবতো মা আছে, আয়া আছে, দেখবে, তার জন্য এত করার কি আছে? এ তো সারা জীবনের অসুখ, এত ডাক্তার দেখানোর কি আছে? জয়ী বুঝতেই চাইতো না। বাইরে থেকে দেখা আর একসাথে থাকা দুটোর অনেক পার্থক্য। আমি ওকে নিয়ে বাইরে বেড়াতে যেতে পারতাম না। সংসারে খুব অশান্তি শুরু হলো। জয়ী কিচ্ছু সহ্য করতে চাইতো না, কোনো কথাই শুনতো না। 2 বছর পরই আমাদের ডিভোর্স হয়ে গেল। মিউচুয়াল ডিভোর্স, কোনো ঝামেলা হয়নি। জয়ী তার 2 বছর পর আবার বিয়ে করে। ভালো আছে মা, তোমার কোনো তাপ উত্তাপ নেই। আমি বাড়ি থাকলে আর তালা দিতাম না, আমি ওপরে থাকতাম। একদিন আয়ামাসি কী কারণে রান্নাঘরে গেছে, আর তুমি পালিয়ে গেছো চুপ করে। কি অসহ্য যন্ত্রণা! তারপর পুলিশের সাহায্যে তোমাকে খুঁজে পাই। আমার কি দুঃখ দেখো। তারপর আমি তোমার পা দুটো সোফার সঙ্গে বেঁধে রাখতাম। আমার খুব কষ্ট হতো মা। তুমি কিছুই বুঝতে পারতে না, শুধু আমার মুখের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে থাকতে। আর বেশি দিন কষ্ট পাওনি তুমি, আমাকেও কষ্ট দাওনি। তোমার হঠাৎ সেরিব্রাল অ্যাটাক হলো। ডাক্তারবাবু বললেন এই পেশেন্টদের এইরকমই হয়। 3 দিন পর তুমি মারা গেলে। জয় যদি একটু ধৈর্য ধরতো তাহলে আজ আমি এত একলা হতাম না মা। তুমি যে আমার কতখানি ছিলে। তোমার চেতনা না থেকেও তুমি আমার কাছে ছিলে মা।
আজ তোমার দাহকার্য সম্পন্ন করে এসে আমার মনে হচ্ছে আমি ভীষণ একা। আমার ৪৫ বছরের জীবনের সবটা জুড়েই তো তুমি ছিলে মা। তোমার উপর আমার সব রাগ অভিমান উগরে দিয়েছি কত দিন, আবার ভালোও বেসেছি, যদিও তুমি কিছুই বুঝতে না। আজ বাড়ি ভর্তি কত লোক এসেছে, কিন্তু আমি বড্ড একা মা, বড্ড একা।